একটু কল্পনা করা যাক, ধরুন নিছক মজা করে কেউ একজন এক তরুণীর মাথার পেছন থেকে একটুখানি চুল কেটে নিল। হুম। আর ঠিক এইটুকু ঘটনার জেরে এমন এক তুলকালাম কাণ্ড শুরু হলো যে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো একটা আস্ত মহাকাব্য লিখে ফেলতে হলো। বাপরে, শুনতে ভীষণ অবিশ্বাস্য আর হাস্যকর মনে হলেও সাহিত্যের ইতিহাসে কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল। এমনই এক যুগান্তকারী সাহিত্যকর্মের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। আলেকজান্ডার আমরা মূলত ধাপে ধাপে বোঝার চেষ্টা করব কিভাবে বাস্তব জীবনের অত্যন্ত তুচ্ছ একটি ঘটনা ওই 18 শতকের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতায় রূপ পেল। একটা সামান্য চুল কাটার ঘটনাকে কিভাবে ট্রয় নগরীর পতনের মতো বিশাল মহাকাব্যিক রূপ দেওয়া হলো। এই অভাবনীয় সাহিত্যিক কারুকাজটাই আজ আমরা ক্যান্টো ধরে ধরে উন্মোচন করব। তো আলোচনার শুরুতেই কবিতার মূল গল্পে ঢোকার আগে এর পেছনের বাস্তব ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু তলিয়ে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, কারণ ব্যাকগ্রাউন্ড না জানলে তো মজাটা পুরোপুরি বোঝা যাবে না। ঠিক তাই। কেন আলেকজান্ডার পোপ মাত্র 24 বছর বয়সে এমন একটা অদ্ভুত বিষয় নিয়ে কবিতা লিখেছিলেন? এর শেকড় আসলে লুকিয়ে আছে অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার মধ্যে। সে যুগে ইংল্যান্ড তো মূলত প্রোটেস্ট্যান্ট শাসিত ছিল, তাই না? একদম। আর ক্যাথলিকদের উপর বেশ কড়া নজরদারি রাখা হতো। তো সেই সমাজে ফার্মার এবং পিটার্স নামে দুটি অত্যন্ত নামকরা এবং ধনী ক্যাথলিক পরিবার ছিল। আচ্ছা। রাজনৈতিকভাবে কোণঠাসা থাকার কারণে এই পরিবারগুলোর কাছে নিজেদের সামাজিক সম্মান বজায় রাখাটা ছিল প্রায় অস্তিত্ব রক্ষার সমতুল্য। ঠিক সেই সময়েই ঘটে একটা অদ্ভুত দুর্ঘটনা। লর্ড পিটার নামের এক যুবক নিছকি ঠাট্টা করে অ্যারাবেলা ফার্মার নামের এক তরুণীর হ্যাঁ, ওই অ্যারাবেলাই তো আমাদের কবিতার নায়িকা বেলিন্ডা, তাই না? সাধারণ আড্ডায় বা পার্টিতে একটু মজা করার চেষ্টা আর কি, কিন্তু এই সামান্য ঘটনা থেকেই নিশ্চয়ই বিশাল কোনো কলহ শুরু হয়েছিল। কলহ বলতে রীতিমতো দুই পরিবারের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বাপরে! ক্যাথলিক সমাজে এই ধরনের প্রকাশ্য কেলেঙ্কারি খুব বিপজ্জনক ছিল, কারণ এতে বাইরের প্রোটেস্ট্যান্ট সমাজের কাছে তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাওয়ার একটা ভয় কাজ করত। বুঝতে পারছি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাদের পারিবারিক বন্ধু জন ক্যারিল রীতিমতো চিন্তায় পড়ে যান। এই জন ক্যারিলি তো পোপকে অনুরোধ করেছিলেন, তাই না? হ্যাঁ, তিনি জানতেন এই ঝগড়া চলতে থাকলে গোটা ক্যাথলিক সম্প্রদায়ের জন্যেই ক্ষতি। তাই তিনি তরুণ কবি আলেকজান্ডার পোপকে অনুরোধ করেন এমন একটি মজার কবিতা লিখতে যা পড়ে ওই দুই পরিবার নিজেদের বোকামি বুঝতে পারে আর হাসতে হাসতে তাদের মধ্যে আবার মিটমাট হয়ে যায়। ঠিক। পোপ এই কাজের জন্য বেছে নেন মক এপিক বা ব্যঙ্গাত্মক মহাকাব্যের স্টাইল। এই মক এপিক জিনিসটা আসলে কি? হোমার বা ভার্জিলের মহাকাব্যের মতো অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভাষা আর অলঙ্কার ব্যবহার করে একটি অতি তুচ্ছ বিষয়কে বর্ণনা করা। ব্যাপারটা একটু পরিষ্কার করে বললে অনেকটা এমন দাঁড়ায়, ধরুন রাস্তায় হাঁটতে গিয়ে কারো হাত থেকে একটা আইসক্রিম মাটিতে পড়ে গেল। হ্যাঁ। আর এই দৃশ্যটাকে ক্যামেরায় একদম স্লো মোশনে দেখানো হচ্ছে, যার ব্যাকগ্রাউন্ডে বাজছে হলিউড সিনেমার সবচেয়ে নাটকীয় আর ভয়ঙ্কর যুদ্ধযাত্রার মিউজিক। একদম নিখুঁত একটা উদাহরণ দিয়েছেন। ঘটনার কোনো গুরুত্বই নেই, কিন্তু উপস্থাপনটা এমন যেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক। আর এই স্লো মোশন ড্রামাটাই হল মক এপিকের প্ল্যান ভোমরা। পোপ এখানে যেটা করেছেন, সাহিত্যে তাকে বলা হয় ডুয়েল স্যাটায়ার বা দ্বৈত ব্যঙ্গ। তিনি একদিকে ঘটনাটাকে ব্যঙ্গ করছেন, আবার ওই যুগে প্রচলিত মহাকাব্যের অতি গাম্ভীর্য ধারাকেও বেশ মজা করে অনুকরণ করছেন। দারুণ। তো এই অদ্ভুত নাটকীয়তার শুরুটা হয় ঠিক প্রথম ক্যান্টোতে দুপুর 12টার সময়। আমাদের এই মহাকাব্যের নায়িকা বেলিন্ডার ঘুম ভাঙছে। কিভাবে ভাঙছে সেটা কিন্তু খুব মজার। হ্যাঁ, মহাকাব্যে যেমন দেবদূতেরা এসে নায়ককে জাগিয়ে তোলে, এখানে বেলিন্ডাকে জাগিয়ে তুলছে তার আদরের ল্যাপডগ শখ। কুকুরটা মুখ চেটে দেওয়ার পর সে চোখ মেলে। ঠিক তাই। এরপর তার রক্ষাকারী সিলফ বা এক ধরনের বায়বীয় আত্মা এরিয়েল তাকে স্বপ্নে সতর্ক করে দেয় যে এক আসন্ন বিপদ ধেয়ে আসছে। বিশেষ করে পুরুষদের থেকে সাবধানে থাকার জন্য কঠিনভাবে সতর্ক করা হয়। কিন্তু ক্যান্টো 1-এর সবচেয়ে নজরকাড়া দৃশ্যটা হল বেলিন্ডার সাজগোজ বা টয়লেট করার দৃশ্যটা। ও হ্যাঁ, পোপ ওই মেকআপ টেবিলটিকে এমনভাবে বর্ণনা করেছেন যেন ওটা কোনো সাধারণ টেবিল নয়, বরং কোনো মন্দিরের পবিত্র বেদি
বা অল্টার। ঠিক, ওই মেকআপ টেবিলের বর্ণনাজার দিকে একটু গভীরভাবে তাকালেই পোপের সাহিত্যিক মুনশিয়ানাটা ধরা পড়ে। তিনি তৎকালীন সমাজের ভ্যানিটি বা রূপচর্চার অহংকারকে নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করেছেন এখানে। সোর্সগুলো বলছে সেখানে নাকি গোটা পৃথিবীর দামি জিনিস জড়ো করা হয়েছিল। হ্যাঁ, ভারত থেকে আসা চকচকে রত্ন, আরবের সুগন্ধি, হাতির দাঁত ও কচ্ছপের খোলস দিয়ে তৈরি চিরুনি এসব ছিল সেখানে। মানে পোপ পরোক্ষভাবে দেখাচ্ছেন যে এই একজন তরুণীকে সাজানোর জন্য গোটা পৃথিবী লুণ্ঠন করা হচ্ছে। একদম। পোপ এই পুরো প্রক্রিয়াটিকে এমনভাবে দেখাচ্ছেন যেন বেলিন্ডা একজন দেবী আর ওই প্রসাধন সামগ্রীগুলো তার নৈবেদ্য। কিন্তু ব্যঙ্গের সবচেয়ে ধারালো অংশটা ফুটে ওঠে যখন পোপ বর্ণনা করেন ওই টেবিলের একটা বিশেষ দিক। কোনটা? ওই যে টেবিলে পাউডার প্যাচ আর সুগন্ধির ঠিক পাশে রাখা আছে বাইবেল এবং প্রেমের চিঠি বা বিলে। এই জায়গাটা সত্যিই অদ্ভুত। পবিত্র বাইবেল আর লুকিয়ে প্রেম করার চিঠি দুটোই অবলীলায় একই টেবিলে পাশাপাশি পড়ে আছে। এটাই তো তৎকালীন অভিজাত সমাজের নৈতিক অবক্ষয়ের সবচেয়ে বড় প্রমাণ। বেলিন্ডার কাছে কি তাহলে ধর্ম আর এই চটুল প্রেমের চিঠির গুরুত্ব একেবারে সমান? হ্যাঁ, আধ্যাত্মিকতা এবং বাহ্যিক রূপচর্চা দুটোকেই একই পাল্লায় মাপা হচ্ছে। ধর্ম সেখানে কোনো গভীর বিশ্বাসের জায়গা নয়, বরং ড্রয়িং রুমের একটা ফ্যাশন অনুষঙ্গ মাত্র। বাপরে! আর এই সাজগোজের সময় সিলফের আর বেলিন্ডাকে দাসীর মতো সাহায্য করে, তাই না? ঠিক হোমারের মহাকাব্যে যেমন দেবতারা অ্যাখিলিসের মতো নায়কদের যুদ্ধের বর্ম পরাতে সাহায্য করে, এখানে বেলিন্ডার বর্ম হল তার প্রসাধন। সে সমাজে যাচ্ছে যুদ্ধ করতে, আর তার লক্ষ্যবস্তু হল পুরুষদের হৃদয়। তো ক্যান্টো 2-তে গিয়ে এই রাজকীয় সাজগোজ তো শেষ হল। সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর বেলিন্ডা তার দলবল নিয়ে টেমস নদী দিয়ে নৌকায় করে রওনা দেয়। তাদের গন্তব্য হ্যাম্পটন কোর্ট। নদীতে নৌকা ভাসছে আর বেলিন্ডা রীতিমতো সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পোপ বর্ণনা করছেন বেলিন্ডার মাথার পেছনের দুটো সুন্দর কোঁকড়া চুল বা লক্স হল পুরুষদের আটকে রাখার ফাঁদ। হ্যাঁ, শিকারি যেমন ফাঁদ পেতে পাখি ধরে, বেলিন্ডার চুল দুটোও ঠিক তেমনি। আর ওই নৌকার যাত্রীদের মধ্যেই উপস্থিত ছিল ব্যারন, মানে লর্ড পিটারের চরিত্র। ব্যারন ওই চুলগুলো দেখে এতটা মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে যে সে মনে মনে প্রতিজ্ঞা করে বসে যে কোনো উপায়ে সে ওই চুলের গোছা নিজের করে নেবেই। আর ব্যারেন যে কেবল প্রতিজ্ঞা করে ক্ষান্ত হয় তা কিন্তু নয়, চুল পাওয়ার আশায় সে রীতিমতো পূজার আয়োজন করে ফেলে। হ্যাঁ, এই জায়গাটা খুব হাস্যকর। ব্যারন তো ফরাসি রোম্যান্টিক বই, নারীদের মোজা আর গ্লাভস দিয়ে প্রেমের বেধি তৈরি করে ফেলে। একদম। আর পুরনো প্রেমের চিঠিতে আগুন জেলে প্রার্থনা করে যেন ওই কাঙ্ক্ষিত চুল সে লাভ করতে পারে। আর দেবতারা নাকি তার প্রার্থনার অর্ধেকটা শোনে আর বাকি অর্ধেকটা বাতাসে উড়ে যায়। হ্যাঁ, মানে সে চুলটা পাবে ঠিকই, কিন্তু নিজের কাছে রাখতে পারবে না। এদিকে এরিয়েল আসন্ন বিপদের আঁচ পেয়ে অন্যান্য আত্মাদের ডেকে পাঠায় বেলিন্ডাকে পাহারা দেওয়ার জন্য। কেউ স্কার্ট পাহারা দেবে, কেউ কানের দুল, আর ক্রিসপিসা নামের এক সিলফকে দায়িত্ব দেওয়া হয় সরাসরি ওই চুলের গোছার পাহারায়। ঠিক। একটু থামাই আপনাকে এখানে। আমার একটা খটকা লাগছে। হ্যাঁ, বলুন। এই সিলফদের মূল কাজ হল বেলিন্ডার পবিত্রতা রক্ষা করা, কিন্তু সোর্সে পরিষ্কার বলা আছে যে এরা নাকি মৃত্যুর পর আগের জন্মে সেই সব মহিলাদের আত্মা যারা খুব ফ্লার্ট করত বা যাদের কোকেট বলা হতো। মানে যারা জীবিত থাকতে পুরুষদের সাথে নিছক মন নিয়ে খেলা করত, তারাই এখন মৃত্যুর পর কুমারী মেয়েদের পবিত্রতা রক্ষা করার দায়িত্বে। এই কনসেপ্টটা কি ভীষণ আইরনিক নয়? এই যে খটকাটা ঠিক এখানেই লুকিয়ে আছে 18 শতকের সমাজ ব্যবস্থার সবচেয়ে অন্ধকার দিকটা। পোপ আসলে দেখাচ্ছেন এই সমাজের মেয়েদের তথাকথিত সম্মান রক্ষা করছে কারা, যারা একসময় নিজেরাই ওই চটুল খেলায় মত্ত ছিল। মানে সমাজের কাছে পবিত্রতা বলতে আসলে গভীর কোনো নৈতিক অবস্থান ছিল না। না, সেটা ছিল কেবল সমাজে নিজের সম্মান বজায় রাখার একটা সামাজিক খেলা। কিভাবে পুরুষদের আকৃষ্ট করতে হয়, আবার একই সাথে সমাজের চোখে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে হয়। ও আচ্ছা, মানে সমাজে মেয়েদের পবিত্র থাকাটাও একটা ফ্যাশন, একটা গেম, যাই ফ্লার্ট করা আত্মাদের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। একদম নিখুঁত বলেছেন। তো ক্যান্টো 3-তে এসে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। হ্যাম্পটন কোর্টে পৌঁছানোর পর পোপ বর্ণনা করছেন এই হ্যাম্পটন কোর্ট এমন এক জায়গা যেখানে রানী অ্যান কখনো রাজ্যের মন্ত্রীদের সাথে বড় বড় রাজনৈতিক পরামর্শ করেন, আবার কখনো কেবল চা পান করেন। এই যে লাইনটা, রাজ্যের ভাগ্য নির্ধারণ করা আর এক কাপ চা খাওয়া, দুটোই যেন একই সুতোয় গাঁথা। সাহিত্যের ভাষায় এই অলঙ্কারটিকে বলা হয় জিউগমা।
জিউগমা জিনিসটা কি একটু বুঝিয়ে বলবেন? এটি এমন একটি ব্যাকরণগত কৌশল যেখানে একটি মাত্র ক্রিয়াপাদ বা ভার্ব দিয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন ওজনের বিষয়কে যুক্ত করা হয়। পোপ যখন বলছেন রানী অ্যান কাউন্সিল নেন এবং কখনো চা, তখন তিনি শ্রোতার মস্তিষ্ককে বাধ্য করছেন রাষ্ট্রের রাজনীতি এবং বিকালে চা চক্রকে একই পাল্লায় মাপতে। দারুণ একটা সূক্ষ্ম আক্রমণ। হ্যাঁ, ওই অভিজাত সমাজের অগভীর মানসিকতাকে আক্রমণ করা হয়েছে, যাদের কাছে রাজনীতি আর আড্ডা দেওয়া দুটোই সমান বিনোদনের বিষয়। তো এই আড্ডার ফাঁকেই শুরু হয় ওমরে নামের সেই তাসের খেলা। ওমরে ছিল স্পেনের একটা খুব জটিল খেলা। সোর্সগুলো বলছে পোপ এই খেলাটিকে এমনভাবে বর্ণনা করেছেন যেন সবুজ মখমলের টেবিলটা একটা রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র। রাজা, রানী আর নাইটরা যেন একে অপরের সাথে তলোয়ার দিয়ে লড়ছে। শেষ মুহূর্তে এক দারুণ চাল দিয়ে বেলিন্ডা কিন্তু এই মহাকাব্যিক তাসের যুদ্ধে জয়লাভ করে। তাসের পর কফি পানের পালা শুরু হয়, আর এই কফির কড়া গন্ধে ব্যারনের মাথায় চুল কাটার বুদ্ধিটা আরও জোরালো হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে ক্লারিসা নামের এক নারী ব্যারনকে তার ব্যাগ থেকে একটি কাঁচি বের করে দেয়। এখানেও একটা সূক্ষ্ম নারীবাদী মনস্তত্ত্ব কাজ করছে। একজন নারী হয়ে আরেকজন নারীর সবচেয়ে বড় অহংকারের জায়গায় আঘাত হানার জন্য সে পুরুষকে সাহায্য করছে। তারপরই ঘটে সেই ঐতিহাসিক মুহূর্ত। ব্যারন সন্তর্পণে কাঁচি চালিয়ে দেয়। সিলফেরা বাধা দেওয়ার চেষ্টা করেও পারে না, এমনকি একটা সিলফ কাঁচির মাঝখানে পড়ে গিয়ে দুটুকরো হয়ে যায়। যদিও জাদুর কারণে সে তৎক্ষণাৎ আবার জোড়া লেগে যায়। হ্যাঁ, আর চুল কাটার পর বেলিন্ডা যে চিৎকার করে ওঠে সেটা নাকি এমন ছিল যেন কারো স্বামী মারা গেছে অথবা আদরের ল্যাপডগটা মারা গেছে। এই যে স্বামী এবং ল্যাপডগের মৃত্যুকে একই সমতলে নিয়ে আসা, এটাই এই মকিপিতে সবচেয়ে তীক্ষ্ণ দিক। মানে একটা সাম্রাজ্য পতন হওয়া, স্বামীর মৃত্যু হওয়া আর সামান্য একটু চুল কেটে যাওয়া, সবগুলোই তাদের কাছে সমান শোকের। ঠিক তাই। ক্যান্টো 4-এ গিয়ে আমরা দেখি এই ঘটনার পর চরিত্রগুলোর প্রতিক্রিয়া। অম্ব্রিয়েল নামের এক বিষণ্ণ জিনোম পাতালে স্প্লিনের গুহায় যাত্রা করে। স্প্লিন মানে তো বদমেজাজ বা বিষণ্ণতার দেবী, তাই না? হ্যাঁ, সেখান থেকে অম্ব্রিয়েল দীর্ঘশ্বাস, কান্না আর ক্ষোভ ভর্তি একটি ব্যাগ এবং একটি শিশি নিয়ে এসে বেলিন্ডার উপর ঢেলে দেয়। আর বেলিন্ডা ক্ষোভে ফেটে পড়ে। তার বন্ধু থ্যালেস্ট্রিস তাকে আরও উস্কে দেয়, এই বলে যে তার সম্মান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। থ্যালেস্ট্রিস তার প্রেমিক স্যার প্লুমকে পাঠায় ব্যারনের কাছে ওই চুলটা ফেরত আনতে। এই স্যার প্লুম চরিত্রটা তো একটা জোকার। হাতে একটা সুন্দর স্ন্যাপ বক্স নিয়ে শুধু বোকার মতো বলে, চুলটা দিয়ে দাও। স্যার প্লুমের এই অক্ষমতা মূলত তৎকালীন সমাজের পুরুষদের ফাঁকা আভিজাত্যের একটা প্রতীক। এইখানে আমার একটা গভীর প্রশ্ন আছে। বলুন। পোপ যতই ব্যঙ্গ করুন না কেন, একটু তলিয়ে দেখলে বেলিন্ডার রাগটা কি আসলেই অযৌক্তিক? যে সমাজে নারীর সম্মানই তার সবকিছু, সেখানে অনুমতি ছাড়া তার শরীরের একটা অংশ কেটে নেওয়াটাকে কি এক ধরনের অ্যাসল্ট হিসেবে দেখা যায় না? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে লর্ড পিটারের এই কাজটা স্পষ্টতই সম্মতি ছাড়া একজন নারীর শরীর স্পর্শ করা এবং তাকে সামাজিকভাবে হেয় করা। তাহলে পোপ কেন বেলিন্ডাকে ব্যঙ্গ করছেন? পোপের সময়ও এটি একটি বড় অপমান ছিল। তবে পোপ কিন্তু ব্যারনের কাজটাকেও মহিমান্বিত করেননি। খেয়াল করে দেখবেন কবিতার নাম রেপ অফ দ্য লক। হ্যাঁ, ল্যাটিন শব্দ রাপেরে থেকে আসা, যার অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া। ঠিক। পোপ মূলত দেখাতে চেয়েছেন সমাজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সম্মান বা মর্যাদার মতো গভীর বিষয়গুলো একটি চুলের গোছার ওপর নির্ভর করছে। তিনি নারীর সম্মানের অধিকারকে ছোট করছেন না, বরং সম্মান মাপার ওই অগভীর মানদণ্ডটাকে আক্রমণ করছেন। বুঝতে পেরেছি। ক্যান্টো 5-এ এসে শুরু হয় চূড়ান্ত সংঘাত। শুরুতে ক্লারিসা একটি অত্যন্ত চমৎকার নৈতিক ভাষণ দেয়। সে বলে, বাহ্যিক রূপ একদিন হারিয়ে যাবে, কিন্তু ভালো স্বভাব চিরকাল থেকে যায়। কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। উল্টো নারী ও পুরুষদের মধ্যে এক মহাকাব্যিক হট্টগোল শুরু হয়ে যায়। ব্যাটল অব দ্য সেক্সেস। আর তাদের অস্ত্রগুলো কি ছিল? তলোয়ার নয়, অস্ত্র হল চোখের রাগী চাহনি, চুলের কাঁটা বা বটকিন, আর নাসিকা চূর্ণ বা স্নাফ। বেলিন্ডা ব্যারনের মুখে এক মুঠো স্নাফ ছুঁড়ে মারে আর হেয়ারপিন দিয়ে তাকে কাবু করে ফেলে। ওই হেয়ার পেন্টারও কিন্তু একটা মহাকাব্যিক ইতিহাস আছে।
হোমারের কাব্যে যেমন বীরদের অস্ত্রের ইতিহাস থাকে, তেমনি পোপ জানিয়েছেন যে এই সামান্য হেয়ারপিনটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হাত ঘুরে শেষে বেলিন্ডার চুলের কাটায় পরিণত হয়েছে। বাপরে, কি অবিশ্বাস্য কল্পনা শক্তি! কিন্তু গোলমালের মাঝে দেখা যায় সেই বহু আকাঙ্ক্ষিত চুলের গোছাটি কোথাও নেই। ওটা হারিয়ে গেছে। কেউ ভাবে ওটা হয়তো চাঁদই চলে গেছে, কিন্তু না। মিউজ দেখতে পায় ওই হারানো চুলটি আকাশে উড়ে গিয়ে একটি উজ্জ্বল তারায় পরিণত হয়েছে। আর এভাবেই পোপ তার কবিতার শেষে এসে এক দারুণ মাস্টার স্ট্রোক দেন। তিনি বেলিন্ডাকে সান্ত্বনা দিয়ে বলেন যে তার চুল আকাশে তারা হয়ে জ্বলছে। তার মানে বেলিন্ডার রূপ এবং তার নাম এই কবিতার মাধ্যমেই চিরস্থায়ী হয়ে গেল। একদম। পোপের এই ব্যঙ্গের ভেতরেই লুকিয়ে আছে চরম এক প্রশংসা। দুই পরিবারের সামান্য এক ঝগড়াকে কেন্দ্র করে তিনি এমন এক সাহিত্যকর্ম সৃষ্টি করলেন যা অ্যারাবেলা এবং লর্ড পিটারকে অমর করে রাখল। ড্রয়িং রুমের গসেপ আর মেকআপ টেবিলকে মহাকাব্যের স্তরে নিয়ে গিয়ে পোপ 18 শতকের সমাজের এক নিখুঁত আয়না তৈরি করেছেন, যা সব যুগের অগভীর মানসিকতার জন্যই একটি বড় শিক্ষণীয় বিষয়। একদম। তো আজকের এই আলোচনার একেবারে শেষে এসে শ্রোতাদের জন্য একটি ভাবনার উদ্রেককারী বিষয় নিয়ে একটু চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। বেলিন্ডার সেই চুলটি আকাশে তারা হয়ে তার সৌন্দর্যকে চিরকালের জন্য অমর করে রেখেছে ঠিকই, কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের বর্তমান সমাজে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা প্রতিদিন কত বড় বড় দ্বন্দ্ব বা বিতর্কে জড়িয়ে পড়ি। টুইটার বা ফেসবুকে তুচ্ছ বিষয় নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়, তাই না? কিন্তু আগামী সপ্তাহে কি কেউ সেই বিতর্কের কথা মনে রাখে? আমাদের এই আধুনিক বিবাদগুলোর মধ্যে কি এমন কোনো গভীরতা আছে যা ভবিষ্যতে আকাশে পোপের সেই তারা হয়ে জ্বলবে? দারুণ একটা প্রশ্ন। নাকি সেগুলো শুধুই বিস্মৃতির অতলে হারিয়ে যাবে? আজকের দিনের অসংখ্য বেলিন্ডা আর ব্যারেন হয়তো সোশ্যাল মিডিয়াতেই নিজেদের যুদ্ধ লড়ে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু তাদের সেই রাগ অভিমানগুলোকে অমর করার জন্য তো কোনো আলেকজান্ডার পোপ নেই। সত্যিই তাই। চুল কাটার মতো ছোট্ট ঘটনা থেকে কালজয়ী মহাকাব্য হয়ে ওঠা আর আজকের ডিজিটাল যুগের হাজারো বিতর্কের হাওয়ায় মিলিয়ে যাওয়া, কোথায় যেন একটা অদ্ভুত পার্থক্য রয়েই যায়। এই অমীমাংসিত প্রশ্নটি নিয়েই শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ।